আসলে এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। জি তো এটা একটা বিলের ঘটনা। জি। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে জি। আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। জি এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে ৮৬ বা ৮৭ সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই, ৩ জন মিলে তারা একটি নৌকা নিয়ে মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে ১২টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যে ঘর বাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘর বাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘর বাড়ি করা হয় ওখানে। ওখানে হঠাৎ করে দেখে যে ২০-২৫ জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বললো যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় ০.৫ কিলোমিটার বা ১ কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো তার একটু সামনেই তো, এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজবেন্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে পৌঁছে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, ৫ জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল ৩ জন, এবং ওই হাজবেন্ড ওয়াইফ ২ জন ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজবেন্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় ১ কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না, এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে, তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না? তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেজে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে, এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা ৩ জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপারে এমন হচ্ছে কেন। তখন
মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে দুইজন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘুমটা দিয়েছিল, শুধু যে বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের দুটো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই আচ্ছা, যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে, এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার মাথার মানে পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা, এবং ওই যে সাথে যে বর বেশে যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা দুইজন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা দুজন মিলে ওই তিনজনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা, এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই তিনজনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, যখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে দুইটা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা, নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারি লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের তিনজনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো? তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ তিনটা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে, তখন ওরা চিন্তা করেছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে গিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থা তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে, এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে দিকে নিয়ে যায়, তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাই কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা, তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে, এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা, এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভেতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগির উপর এসে আক্রমণ করে আর কি, যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দিতেন রাতের বেলা যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা।
তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। হুম। তো ইমন কোনো কারণে বাসা থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসা থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। আবার আচ্ছা। একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে হুম। এবং বলছে যে তুই আত্মহত্যা কর, তুই আত্মহত্যা কর। তো আচ্ছা। এরকম নাকি ও প্রায়ই বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যে যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাসেল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে। এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি, অন্য কোনো সময় এক সময় বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত, যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগি ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পায়, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এটা মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন,
কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগি ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা, তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাতে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে উঠা, মানে এখানে আসার জন্য এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে? তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছেন যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা, তো ইমনের অনেকেই ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায় এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, ওই যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখে যে নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায়, ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল, এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয় ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে শুধু একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি, তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে, এগুলো দিয়ে ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়, এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1987 সাল, 86 বা 87 সালের দিকের ঘটনা এটা।
তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, আধা কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে। অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে একটু ড্রিঙ্কস করে নেন আর কি। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না। আচ্ছা এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতেন। ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেম গুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্সাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়। আচ্ছা এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচন্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে তখন দেখে যে উনি প্রচন্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন যে ওনার দুটো চোখ, মানে চোখ আমাদের আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলে যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্য ভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ আসে, পুলিশ এসে বললো যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে হয়তো বা আধা কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময় পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে, ওইটা একটা বেওয়ারিশ লাশ, পরিচয় ছিল না, দ্রুততার সাথে কবর দেওয়া হবে, তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। তো ভাই নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনে এই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা, এরকম হয় না সাধারণত, কিন্তু কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো এমন সময় দায়িত্বরত যিনি
পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকি টকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকি টকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু স্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো মেসেজ, জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? লাশ তোমাকে থাপ্পড় মারো কি সম্ভব? নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান, তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসব মারতে পারে, কিন্তু পুলিশ অফিসার খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চোখ চিকচিক করে আর কি, মুখে টুকে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে। তার মানে সত্যি এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, এটা তো নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। দেখ আসলে ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই দুইটা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায়, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে। তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘটতে থাকলো, তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল, ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা, সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নাই। তো এইটা দেখে উনি প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে। এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে, কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখনো একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন, একটু মানে উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসেল ভাই ওনার ঘরেই ঘটনা ঘটা শুরু করলো। কারণ উনি বিপদনিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা। এবং উনি যখনই পাশে তাকাতেন, তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো, তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে,
কবর দেওয়ার প্রথম মানে যে রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা। তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা আসলে ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা। 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। আসলে ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা অন্য জায়গায় দেয়, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তখন এই বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে কবর দেওয়া হয়। এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল। তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে লাশ ঠিকই আছে, 4-5 দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা। এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডোম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডোম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা। তো আসলে ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এই কোন তন্ত্রমন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তার তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি। এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগে থেকে ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখানে সরিয়ে নিয়ে আসেন এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা। এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান এবং তারপরেই এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে নিতাইডুম অনেকদিন জীবিত ছিলেন। তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনা ওনার সাথে কোনো দিন ঘটে নাই। এখনো ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিক ভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। রাসেল ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে মানে 21 ডিসেম্বর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া এটি জর্জিয়ার দুটো অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে এবং যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়া যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে এবং জায়গাটা একরকম অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত হয়ে যায়।
তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করবো আর কি। ওকে, রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের একটা বিষয় ছিল, তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনাটি ছিল এরকম, রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকার মারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নাই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান না। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসবো। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যিনি দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্বে বলে আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা, তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শূকর থেকে শুরু করে অনেক কিছু তারা দেখেছে আর কি। তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নাই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী টানি চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে ওইটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং, তো মনে হলো যে হয়তোবা আর একটা ওই মানে আছে, একটাই হয়তোবা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তোবা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসছে। এটা আসলে পাত্তা দেন নাই রাসেল ভাই। পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না, ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায়েন না, তাহলে বিপদ হতে পারে। তো এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন, তো ওনার আবার খুব আগ্রহ জন্মায় যে আসলে কি মানে রাসেল ভাই, ওরা রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন, এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্ট, যেটাকে আমরা একটু নাস্তিক্যবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো ওই বিষয়গুলো ওইভাবে বিশ্বাস করেন না। তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে যে ঠিক আছে, জিনিসটা আমি দেখব। তো পরের দিন কাজ করেন ওনারা, আবার তাঁবুতে ওনারা ঘুমিয়েছেন।
তো ওই দিন একটা ছাগলের মতো কিছু একটা আসছে তাঁবুর পাশে, এসেই চলে গেছে। তো উনি একটু সতর্ক ছিলেন যে আমি আজকে দেখব। তো উনি সাথে সাথে তাঁবুর থেকে বের হয়ে আর কিছু দেখতে পান না। তখন উনি আবার তাঁবুর মধ্যে গিয়ে একটি টর্চ লাইট নিয়ে চিন্তা করেন যে আমি একটু জঙ্গলের দিকে যাই, দেখি এই জিনিসটা কি, একটু দেখে আসি, মানুষ সবাই বলে এখানে নাকি ভয় পায়। তো উনি রাসেল ভাই ওই টর্চ লাইটটা নিয়ে উনি জঙ্গলের মধ্যে চলে যান। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পর উনি খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর ওনার মনে হলো যে পিছন থেকে খসখস শব্দ বা কিছু একটা হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো উনি সাথে সাথে যখন পিছন দিকে ঘুরে মানে আলো জ্বালিয়েছেন, টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন মনে হয় সাদা কিছু একটা মনে হয় দৌড় দিয়ে চলে গেল। উনি আবার ওটার পিছু নেন যে কি এই জিনিসটা দেখি। তো উনি পিছু নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন, তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখন আবার মনে হলো ওনার পেছনে আবার খসখস শব্দ। তখন রাসেল ভাই উনি যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছেন তখন ওই জিনিসটার মুখোমুখি হয়েছেন। তো ওনার বর্ণনা অনুযায়ী যে এটা একটা সাদা ধরনের ছাগলের মতো ছিল, সবকিছুই ছাগলের মতো, কিন্তু শিং একটা, কিন্তু রাসেল ভাই মাথাটা মানুষের মতো। এই দৃশ্যটা দেখে উনি মারাত্মক ভয় পান ওখানে, এবং ভয় পাওয়ার সাথে সাথে ওখান থেকে মানে উনি যে কোন দিকে দৌড় দেবেন উনি আসলে বুঝতে পারছিলেন না। মানে উনি যেদিকে পেরেছেন ওদিকে দৌড় দিয়েছেন। রাসেল ভাই সমস্যা হলো যে ওই জঙ্গলের পথ তো ওনার চেনা না, উনি তো ওইখানকার লোকাল লোক না। লোকাল লোক হলে তো রাত্রেবেলা জঙ্গলের পথ যদি কেউ হারিয়ে যায়, দিনের বেলা হারালে তো খুঁজে পাওয়া যায় না, তারপর রাত্রেবেলা উনি হারিয়ে ফেলেছেন। তো এইভাবে উনি দৌড়াচ্ছেন। তো উনি ওনার মনে হচ্ছিল পিছন থেকে অসংখ্য ওই ধরনের প্রাণী ওনাকে তাড়া করছেন। তখন উনি জঙ্গলে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তো উনি বলেন যে এই ঘটনা আমি দেখেছি। তো দেখা যাচ্ছে যে উনি যে এই বিষয়টা বলেছেন, ওনার টিমের অন্য সদস্যরা আবার সেটা বিশ্বাস করে না, বলেন না তুমি এই ধরনের ছাগল জাতীয় জিনিসই দেখেছো, এটা অন্য কিছু না। তো এখন দেখা যাচ্ছে ওনাদের টিমের মধ্যে আরো কয়েকজনের আগ্রহ জন্মে যে আসলে কি ওইটা, আমরাও একটু দেখব। এর ভিতরে রাসেল ভাই এই বাঙালি যেই ভাইটা ছিলেন আর কি, যে ভদ্রলোক, তো উনি আবার ওনারও একটু আগ্রহ জমে যে আজকে আমরা দুই বন্ধু মিলে যাব, দুই বন্ধু মিলে গিয়ে আমরা আসলে দেখব কি জিনিসটা। তো ওনারা রাতের বেলা রাসেল ভাই ওনারা মানে বসেছিলেন যে এরকম কিছু দেখা যায় কিনা। তো ওনারা আসলে ওই দিন তাঁবুর বাইরে অপেক্ষা করছিলেন যে কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছু দেখছেন না। তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় সকাল হতে হয়তো ঘন্টাখানিক বাকি। তখন ওই যে বাংলাদেশি যে ভাই ওনার সাথে যিনি ছিলেন উনি আর ধৈর্য ধরে ধারণ করতে পারলেন না, বললেন যে আর আমি অপেক্ষা করতে পারবো না, আমি তাঁবুতে চলে গেলাম, আমি এখন ঘুমাবো, এই বলে উনি চলে যান। বাংলাদেশি যে ভাইটা ছিলেন ওনার আবার আগ্রহ শেষ নাই। উনি চিন্তা করলেন যে আমি একটু জঙ্গলের ভিতরে যাই, ভোর হতে তার বেশি দেরি নাই, আমি একটু জঙ্গলের দিকে যাই। তো উনি আসলে জঙ্গলের দিকে গিয়েছেন। জঙ্গলের দিকে যাওয়ার পর তখন উনি কিছু একটা দেখেন সাদা সাদা। উনি চিন্তা করেন যে এরকম তো আগের একজন দেখেছেন, হয়তো বা এটাই সেটা হবে, দেখি তো এই জিনিসটা আসলেই কি। তো উনি আবার ওটার পিছু পিছু যান, দেখে যে ওই জিনিসটা দৌড়ে সামনে চলে যাচ্ছে, ওনার মাথা বা এইটা কিছু দেখতে পাচ্ছেন না, খালি দেখছেন সাদা একটা ছাগলের মতো দৌড়াচ্ছে। তো উনি যেতে যেতে একটি জায়গায় এসে দেখেন যে পথ শেষ হয়ে গেছে এবং ওই পাশে একটা লেক আছে। তো লেকের ধারে আবার একটা নৌকা বাঁধা, কারণ ওখানকার স্থানীয় লোকজন আবার কিছুটা ওই ওখানে মাছও ধরে, যে অল্প কয়েকজন লোক আছে ওখানে, ওরা একটু মাছ ধরে, এই জন্য ওখানে নৌকা বাঁধা আছে। তো উনি চিন্তা করলেন যে আর হয়তো বা দেখা যাবে না, তা আমি চলে যাই। তখন রাসূল ভাই যখন চলে যাবেন, মানে ঘুরে দাঁড়িয়েছেন ওখান থেকে, তখন ঘুরে দাঁড়ানোর সময় দেখে পিছনে মানে ওনার থেকে হয়তো 10 হাত দূরে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো দাঁড়িয়ে আছে, যাদের শিং একটা এবং মাথাটা মানুষের মতো। ওই দৃশ্য দেখে উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত, এখন উনি কি করবেন, ওনার তো পালানোর কোথাও জায়গা নাই। তখন উনি চিন্তা করেন যে নৌকা তো আছে, আমি নৌকায় উঠে পড়ি। তো নৌকায় উঠে উনি নৌকা থেকে দূরে সরে আসে, মানে ওই মানে যেই কিনার থেকে ওখান থেকে একটু দূরে সরে আসে, মানে পানির মধ্যে চলে আসে। এখন পানির মধ্যে চলে আসার পরে এখন অনেক সময় উনি অপেক্ষা করছেন। উনি দেখছেন যে কিছুতেই ওই জিনিসগুলো যাচ্ছে না এবং মনে হচ্ছে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো একে একে জড়ো হচ্ছে। এবং তারপরে রাসূল ভাই যে ঘটনাটা ঘটলো সেটা হলো, উনি খেয়াল করলেন ওই প্রাণী কয়েকটা
পানির মধ্যে নেমে ডুব দিল, তার মানে তার নৌকার কাছে আসার চেষ্টা করছে। তখন উনি চিন্তা করলেন যে আমার আর এখান থেকে বাঁচার আর উপায় নেই, হয়তো আজকে আমার জীবনের শেষ দিন। তখন উনি চিন্তা করলেন যে উনি ধূমপান করতেন না, চিন্তা করলেন যে হয়তোবা উনি শুনেছিলেন যে এই ধরনের কোনো জিনিস থাকলে হয়তোবা আগুন জ্বালালে সেটা কাছে আসে না, কিন্তু ধূমপান করতেন না, ওনার কাছে এই ধরনের কোনো সিগারেট বা দেশলাই এটা ছিল না। তখন উনি মাথায় একটা বুদ্ধি আসলো, উনি তখন মানে আজান দেওয়া শুরু করলেন। আচ্ছা, নৌকা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন এবং দীর্ঘ সময় নিয়ে আজান দিচ্ছিলেন উনি। তো আজান শেষ হওয়ার পর উনি আবার আজান দেন, এরকম অনেকক্ষণ আজান দেওয়ার পরে মানে যতক্ষণ আজান দিচ্ছিল উনি দেখছিলেন নৌকার পাশে পানির নিচ থেকে বুদবুদ উঠছিল, মনে হচ্ছে যে ওই জিনিসগুলো কাছে চলে আসছে নৌকার, কিন্তু কখন নৌকার একদম কাছে চলে আসতে পারছিল, মানে দূর থেকে মনে হচ্ছে ওই জিনিসগুলো নিচে আছে কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই, অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা, এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজি আর ওই আকারমারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। রাসেল ভাই আপনি লিসনার যারা আছেন তারা আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন, একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং গুলার অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনো আছে। তো ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল, উনি পেশায় হলো কসাই ছিলেন। আচ্ছা, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই, বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ী সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে, এটা একদম নদীর পারে আর কি, রাজবাড়ি একদম পাশে, রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা, এই জন্য আবার কখনো কখনো একটু ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে, দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি, আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্ট চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্ট চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাই দেন। আচ্ছা, উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে, মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা, তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব।
ওখানকার স্থানীয় যারা লোক যারা কৃষি কাজ করতো, জি। যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আচ্ছা। আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতেই ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন ওই বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যেই জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না, এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা, এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না, কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ, আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন।
তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে, এবং উনি খেয়াল করছেন এই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছেন না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা। ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলার ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা। তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা। অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয় মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো, ওই শিপমেন্ট গুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট
মানে যিনি ম্যানেজার ছিলেন ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপর হতে পারে, হয়তোবা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা। তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা। তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা। তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। হুম। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থা সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা। এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নাই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না তো, এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি। উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, আসলে বলেন তো ঘটনাটা কি? তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করেন। ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা সাড়ে 3টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন, ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো, বাচ্চাদের মানে হাসির শব্দ, এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টারের সার্ভিসটা ছিল। কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয়নি, এটা অন্য জায়গা করেছে।
যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন ক্রিশ্চিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তো উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই খ্রিস্টান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত আর ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অলচন্দ্র গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন।